আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে শরীফার গল্প ছাড়াও প্রাথমিক স্তরের কোন ক্লাসের বইয়ে কি সমস্যা আমাদের চোখে ধরা পড়েছে। এর বাইরেও আরও বহু সমস্যা আছে। আমরা শুধুমাত্র 10-12টি সমস্যা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, যেগুলো দেখার পর আপনি নিজের বিবেককে প্রশ্ন করতে পারবেন যে এগুলো কি ভুল নাকি সুপরিকল্পিতভাবে প্রাথমিক শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোন একটা মহল পেছন থেকে কাজ করে যাচ্ছে। সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা প্রভাবিত করছে, কোনো না কোনোভাবে তারা আমাদের এই শিক্ষা কারিকুলামকে, আমাদের পাঠ্যপুস্তককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে বা শরীফার গল্প নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, কারণ অনেক কথা ইতিমধ্যে হয়ে গেছে। শুধুমাত্র এটুকু বলতে চাই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ বলার চেষ্টা করেছেন যে বইয়ে ট্রান্সজেন্ডার ইস্যুর কিছুই নেই, শরীফার গল্প হিজড়ার গল্প। প্রশ্ন হলো, গত বছর এই গল্পটি হুবহু ছিল একই রকম, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য এটুকুই যে ট্রান্সজেন্ডার শব্দের জায়গায় হিজড়া বা তৃতীয় লিঙ্গ উল্লেখ করা হয়েছে। এখন কথা হলো, একটা মানুষ যার পুরো বিবরণ গত বছর উল্লেখ করা হয়েছে ট্রান্সজেন্ডার বলে, এবছর হুবহু সেই বিবরণ সেই গল্পই রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত সব একই, শুধুমাত্র ট্রান্সজেন্ডারের জায়গায় হিজড়া শব্দ আপনি দিয়ে দিলেন। তার মানে কি আপনি হিজড়া এবং ট্রান্সজেন্ডারকে এক মনে করেন? যদি সেটি হয়ে থাকে, তাহলে যারা বই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছেন তারা নিজেরাই হিজড়া এবং ট্রান্সজেন্ডারের পার্থক্য না জানলে বিষয়টা তো আরও ভয়াবহ। আমরা কম বেশি সবাই জানার কথা যে ট্রান্সজেন্ডার এদের ইস্যুটা হলো মানসিক, আর হিজড়াদের ইস্যুটা হলো শারীরিক। হিজড়াদের শারীরিক কাঠামোতেই ত্রুটি রয়েছে, আর ট্রান্সজেন্ডারদের মানসিকতার মধ্যে ত্রুটি রয়েছে। একজন মানুষ আপাদমস্তক সম্পূর্ণ পুরুষের অবকাঠামো তার শরীরে রয়েছে, এবং এরপরও তিনি সমলিঙ্গের মানুষের প্রতি, পুরুষের প্রতি তিনি আকৃষ্ট হন, মহিলার প্রতি আকৃষ্ট হন না। এই ভদ্রলোককে ট্রান্সজেন্ডার বলা হয়। তাহলে এটা বিষয়টা পুরো মানসিক, তার পুরো শারীরিক কাঠামো শতভাগ পুরুষ কিংবা নারী যেটা আছেন সেটাই আছে, শুধুমাত্র তার মানসিকতার মধ্যে সমস্যা রয়েছে, সেটা ট্রিটমেন্ট প্রয়োজন। তো শরীফার গল্পে হুবহু গত বছরের গল্পটাই থাকলো, সেখানে শুধুমাত্র পার্থক্য করে দিলেন একটা শব্দ পরিবর্তন করে। তাতে কি মূল বিষয় পরিবর্তিত হলো? বাচ্চাদেরকে তো আপনি রীতিমতো নিজের লিঙ্গ পরিবর্তন করতে তাদেরকে উদ্বুদ্ধ করা বা সে শিক্ষা তাদেরকে আপনি দিচ্ছেন, বিষয়টাকে স্বাভাবিক করার চেষ্টা আপনি চালাচ্ছেন। তৃতীয় লিঙ্গের মানুষ যদি হয়ে থাকে, তাদের অধিকার তো সুসংরক্ষিত, তাদের ব্যাপারে তো কোনো আলাপ সমাজে কারোর নেই, নেতিবাচক কথা তো কেউই বলে না, বলার সুযোগও নেই। বিধায় এখানে খুব সূক্ষ্মভাবে একটি চালাকি করা হয়েছে, মানুষের চোখে ধুলি দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। যারা লিবারেল তারা বলতে চান কেউ ট্রান্সজেন্ডার হলে এটা তার ব্যাপার, তিনি নিজে কী করবেন না করবেন, তার শরীরের ব্যাপার, তার মনের ব্যাপার। আপনার সমস্যাটা কোন জায়গায়? লিবারেলদের এই সমস্ত কথা খুবই হাস্যকর। দেখুন, মানুষের অনেক কাজ আছে যে কাজগুলোর ইফেক্ট সমাজের উপরে বর্তায়, তখন সমাজ সেগুলোতে ইন্টারফেয়ার করতে হয়। এরকম বহু কাজের দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো। যদি আপনি বলেন যে এটা তার ব্যাপার, সে কী করবে না করবে, তো আমি যদি বলি যে 14 বছরের ছেলে 14 বছরের মেয়ে যদি বিবাহ করতে চায়, আপনি কেন সেখানে বাধা দিতে চান? আপনি তখন বলবেন তারা শিশু। তো শিশুর একটা সংজ্ঞা আপনি ঠিক করেছেন, আজকে 18 বছর, কালকে যদি আপনি বলেন যে 25 বছর, এরপর যদি আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে সমাজে আরও বেশি প্রতিষ্ঠিত করবার জন্য, শয়তানের চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য যদি আপনি শিশুর বয়স 30 বছর দেন, তো কিছুই বলার থাকবে না। 14 বছর বয়সে কেউ বিয়ে করতে চাইলে আপনি তাকে বাধা দিচ্ছেন। কেন বাধা দিচ্ছেন? এটা তো তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি তখন বলছেন শিশু। তো এই শিশুকে আপনি সেক্স এডুকেশন শেখাচ্ছেন, এই শিশুকে আপনি লিঙ্গ পরিবর্তনের কথা শেখাচ্ছেন, সেই ক্ষেত্রে এই শিশু একেবারে পুরো লায়ক হয়ে গেল, এই শিশু একেবারে সব কিছু বুঝে এরকম একজন পাকা মানুষে পরিণত হয়ে গেল। তখন সে শিশু থাকলো না যে শিশুকে আপনি এই সমস্ত জিনিস শেখাচ্ছেন। একজন ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষ বা সমকামী, যে সমকামিতা লিপ্ত এই ব্যক্তি, তিনি কোনো মা বাবার মাধ্যমেই দুনিয়াতে এসেছেন। এই সমাজ তাকে অনেক কিছু দিয়েছে। এই সমাজে তিনি যেরকম জন্মগ্রহণ করেছেন, জন্মলাভ করেছেন, বেড়ে উঠেছেন, তার কি সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই? তিনি আরেকটা সন্তান জন্ম দিবেন, তাকে ভালো মানুষ করবেন, তাকে সমাজের অংশ করবেন, এই সমাজের প্রতি তার যে দায়িত্ব সেটা পালন করবেন, এটা কি তার উপরে বর্তায় না? একজন সমকামী মানুষ, একজন ট্রান্সজেন্ডারে যাওয়া মানুষ, তিনি সমাজের প্রতি দায়িত্বটা কীভাবে পালন করবেন? সে দায়িত্বশীলতা তার দ্বারা কি আদৌ আদায় করা সম্ভব? পৃথিবীর বহু দেশে এই সমকামিতা এবং ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে স্বাভাবিকরণ করার বহুকাল পরে আমরা দেখেছি সেই সমস্ত জায়গায় জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে সন্তান জন্মের হার দিন দিন কমতে কমতে ভয়াবহ আকার ধারণ করছে, এবং সরকার প্রণোদনা দিয়ে সেখানে মানুষের জন্মের হার বাড়াতে পারছে না। রীতিমতো এটা তাদের জন্য মহা চ্যালেঞ্জের বিষয় পরিণত হয়েছে। অতএব সমাজ যদি এই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, প্রতিষ্ঠিত করতে থাকে, তাহলে সেই ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা চলে যাব, এবং এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমরা এবছর বই পুস্তকের মধ্যে দেখেছি যে আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ে 2022 সন পর্যন্ত সালাম ছিল। বাচ্চাদেরকে সালাম, কথোপকথনের শুরুতে সালাম দিয়ে অভিবাদন করা শেখানো হতো। বাট 2023 এবং 24 এই দোনো বছর
আমরা দেখেছি যে সেই বইয়ে গুড মর্নিং এটা শেখানো হচ্ছে, সালামটা তুলে দেওয়া হয়েছে। এদেশের মানুষের যে সংস্কৃতি, এদেশের মানুষের যে কালচার, তারা সকালে উঠলে কি গুড মর্নিং বলতে শিখে অভ্যস্ত, নাকি তারা সালাম বলতে অভ্যস্ত? আপনি এদেশের মানুষের সংস্কৃতি সেটাকে সম্পূর্ণ বাদ দিয়ে সেখানে আপনি গুড মর্নিং ঢোকালেন। আপনি হয়তো বলবেন যে ইংরেজি বই, সেখানে সেজন্য গুড মর্নিং ছিল। ইংরেজি বইতে গুড মর্নিং থাকতেই পারে, সেটা নিয়ে আমার আপত্তি নেই। সালামটা কেন বাদ দিলেন? সালাম তো আমাদের সংস্কৃতির অংশ। যদি বলেন যে না, সালাম গুড মর্নিং হয়ে গেছে ইংরেজি বই দেখে, তাহলে আমাদের দেশের পহেলা বৈশাখ বা এ জাতীয় যে বিষয়গুলো প্রচলিত আছে সেগুলোকে কি আপনি ইংরেজিতে পরিবর্তন করে দিবেন? এগুলো কি পরিবর্তনযোগ্য বিষয়? তাহলে সালামকে কেন আপনি বাদ দিলেন? একই বইয়ে আমরা এর আগে 2022 পর্যন্ত দেখেছি যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা বই, যেহেতু সেখানে শিক্ষিকার মাথায় হিজাব রয়েছে, শিক্ষার্থীদের মাথায় টুপি রয়েছে, কিন্তু এবছর সেগুলো বাদ দেওয়া হয়েছে। তো হিজাব টুপিও বাদ দিয়ে দিতে হবে? মানে ইংরেজি শিখতে গিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে দেশের কালচার, সংস্কৃতি সবগুলো ফেলে দিতে হবে? তাহলে এই ইংরেজি শেখার কি মানে থাকতে পারে? 2024 সালের সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই আমরা আত্মপরিচয়, এই জায়গাটাতে আত্মপরিচয় শেখানো হচ্ছে বাচ্চাদেরকে। সেখানে দেখেছি যে নাম, শিক্ষা, বয়স, পরিবার, পছন্দের খাবার, পোশাক, খেলা, শখ ইত্যাদি উল্লেখ আছে। ধর্মের কোনো উল্লেখ নাই। অর্থাৎ আত্মপরিচয় দিতে গিয়ে একটা মানুষ তার নামের পরিচয় বলবে, তার শিক্ষাগত পরিচয় বলবে, তার বয়স, তার পারিবারিক পরিচয় সে উল্লেখ করবে, পছন্দের খাবার সব কিছুই বলবে, তার পছন্দের খেলা টেলা সব বলবে, কিন্তু সে কোন ধর্মের অনুসারী এটা বলবে না। ধর্ম কি মানুষের কোনো পরিচয় নয়, কোনো আইডেন্টিটি নয়? পৃথিবীতে ধর্মটা এতই মানুষের জীবনের অগুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যেটা মানুষের পরিচয়ের কোনোই অংশ নয়। একজন হিন্দু, একজন মুসলিম, এই পরিচয় মানুষ পরিচিত হয় না, নিজেকে পরিচয় দেয় না। আমাদের সমাজে এখনও পর্যন্ত মানুষ নিজের ধর্মীয় পরিচয় পরিচিত হওয়াটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। সেখানে আপনি আত্মপরিচয়ের কোনো কিছুতেই সেটাকে উল্লেখ করবেন না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধর্মীয় নাম নিশানাগুলো আমাদের বই পুস্তকের প্রতিটা পৃষ্ঠা থেকে, খাঁজ ভাঁজ থেকে সেটাকে দূর করে ফেলে দেওয়া হচ্ছে। তৃতীয়ত, মাদ্রাসার বইয়ে আমরা দেখেছি যে কভারে হারমোনি, তারপরে বিভিন্ন জায়গায় ঢোল, তবলা এবং নাচ, এগুলো শেখানো হচ্ছে। প্রশ্ন হলো যে ইসলামে এগুলো জায়েজ আছে কিনা? পৃথিবীতে কোনো আলেম, উল্লেখযোগ্য কোনো আলেম, বাংলাদেশের কোনো আলেম কি আছেন যিনি বলেন যে হ্যাঁ, হারমোনি, ঢোল, তবলা, নাচ এগুলো ইসলাম এগুলোকে অ্যালাউ করে? যদি না করে, তাহলে শতভাগ বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে তারা তো ইসলামী ভাবধারাকে বিশ্বাস করে দেখে মাদ্রাসায় তারা তাদের বাচ্চাকে পড়ায়। তো আপনি শিক্ষার্থীদের যে মূল্যবোধ, তাদের যে বিশ্বাস, শতভাগ শিক্ষার্থীদের বিশ্বাসের পরিপন্থী জিনিস তাদেরকে আপনি চাপিয়ে দিচ্ছেন। তো এটা রীতিমতো অত্যাচার বলা যেতে পারে, টর্চার বলা যেতে পারে। এই টর্চারটা আপনি করছেন শিক্ষার নাম দিয়ে। চতুর্থত, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বইয়ে পুরো বই দিকে তাকালে, পুরো বই পড়লে মনে হয় যে এই বইয়ের উদ্দেশ্য হলো ছেলেমেয়ের মধ্যে অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করে ফেলা। সেখানে একটা পৃষ্ঠায় চলো বন্ধু হই এরকম একটা পাঠ আছে। সেখানে লেখা আছে যে প্রয়োজনে না বলি, যা চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই কথাগুলোর। অনুভূতি প্রকাশ করা শেখানো হচ্ছে। একটা ছেলে একটা মেয়ের ছবি দেয়া হয়েছে, ছেলে এবং মেয়ে বন্ধুতার ছলে তারা পাশাপাশি চলছে, আর পাশে লেখা আছে চলো বন্ধু হই, এবং সেখানে লেখা হচ্ছে যা চাই তা বলি। ছেলে মেয়ে পরস্পর কাছে যা চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। কি বোঝাতে চাওয়া হয়েছে সেটা বোধহয় খুব বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ের বাচ্চাদেরকে, তাদের বয়স কত হয়, তাদেরকে এগুলো শেখানো হচ্ছে। 5 নম্বর হলো ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ছেলে মেয়ে পরস্পর একে অন্যকে হাতে হাত ধরে চলাফেরা করা, ঘোরাফেরা করা, এটাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে। মা সন্তানকে আদর করবেন, স্নেহ করবেন, এটাকে নিরাপদ স্পর্শ দেখানো হয়েছে। ঠিক একইভাবে একটা শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী একে অন্যকে স্পর্শ করবে, সেটাকে নিরাপদ স্পর্শ বলে শেখানো হয়েছে। দেখুন, আমাদের সমাজে একেবারে কিশোর পর্যায়ে যৌন হ্যারাসমেন্ট, যৌন হেনস্থা এবং নানা রকম অপ্রীতিকর ঘটনা প্রায় আমরা শুনতে পাই। সেখানে আমাদের সন্তানদের, ছেলে মেয়েদের পরস্পরকে ধরা, হাত ধরা, স্পর্শ করা, এটাকে স্বাভাবিকভাবে দেখতে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। এটাকে কোনো দোষের বিষয় মনে করতে নিষেধ করা হয়েছে। বিষয়টা কি সেটা বোধহয় আর ব্যাখ্যা করবার অবকাশ রাখে না। 6 নম্বর হলো সপ্তম শ্রেণীর বইয়ে আমরা দেখেছি যে অতুল এবং নীরা, অন্তর এবং ফাহিমা, এই গল্পগুলোতে রীতিমতো অবৈধ সম্পর্কে গেলে কোনোভাবে অভিভাবকদের শাসন করা উচিত না, সে শিক্ষা দেওয়া হচ্ছে।
এবং বোঝানো হচ্ছে যে অতুল নীরা, অন্তর ফাহিমা তারা একে অন্যকে পছন্দ করে একে অন্যের সাথে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক করে তারা তাদের পড়ালেখাকে পাশাপাশি চালাতে পারে। অভিভাবকদের সেখানে কোনো প্রকার ইন্টারফেয়ার করা উচিত না। অভিভাবক শাসন করেছেন, শাসনকে সেখানে নেগেটিভলি দেখানো হয়েছে। শাসন করতে গিয়ে শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেওয়া বা আরও কোনো পন্থা যেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে অগ্রহণযোগ্য হতে পারে, সেটা হয়তো সঠিক না, কিন্তু পুরো শাসনটাকে এখানে নেগেটিভলি দেখানো হয়েছে। তার মানে অবৈধ সম্পর্ক করতে দিতে রীতিমতো অভিভাবকদেরকে প্রেসার দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে যে তোমরা এটা করতে পারো। 7 নম্বর হলো, চতুর্থ শ্রেণীর বইয়ে বৈশাখ পালন করাকে বলা হচ্ছে আমাদের সংস্কৃতির অমূল্য অংশ। আমাদের দেশে পহেলা বৈশাখ উদযাপন এটি কখন শুরু হয়েছে? গত 30-35 বছর আগে শুরু হয়েছে। অনেকে এই ঘটনার শুরুর সাক্ষী। সেটি আমাদের সংস্কৃতির অমূল্য অংশ হয়ে গেল, সেটি আমাদের শত বছরের ঐতিহ্য হয়ে গেল, সেটিকে রক্ষা করা আমাদের উপরে একেবারে অবশ্য কর্তব্য হয়ে গেল। এদেশের সংস্কৃতির অংশ যদি বলতে যান, তাহলে সেক্ষেত্রে এদেশের শত শত বছরের পালন করে আসা সংস্কৃতি, হিন্দু মুসলিম নির্বিশেষে বহু কিছু আছে।